জনগণের, দেশের মালিক জনগণ, তাহলে জনগণকে আসতে হবে এগিয়ে। ফ্যাসিস্টদের 16 বছরের যত ফ্যাসিস্ট ছিল তাদের আম্মারা যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, ডালপালাগুলো লাফায়। জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম যে সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রকামী, যে রাজনৈতিক দল যারা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের নেতৃত্বে, আমাদের হাসনাত আব্দুল্লাহ আর সার্জিসকে নাকি রংপুরে ঢুকতে দেবে না, আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আব্দুল্লাহদেরকে আপনারা মোকাবেলা করার সাহস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেন না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এবার বিএনপি জামাত সহ সকলে ঐক্যবদ্ধ হয়ে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিশ্চিত করে ফেলেছে। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেনাবাহিনীর হাতে তার ক্ষমতা দিয়ে তিনি দেশ ছাড়তে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং সেই সাথে জাপাকে নিয়ে এবার জামাত যেই কঠিন বক্তব্য দিয়েছেন এবং সেই সাথে অন্যদিকে এবার হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন দেখে নেই তাহলে শেষ পর্যন্ত কে হচ্ছেন এবার নতুন রাষ্ট্রপতি এবং সেই সাথে বিএনপি জামাত সকলে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রপতির কি বেহাল দশা তরিয়েছে। আমরা 23 তারিখ জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম যে সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রকামী, যে রাজনৈতিক দল যারা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের নেতৃত্বে এসে আমাদের এই ফেসিবাদ ব্যবস্থা বিলুপের প্রাথমিক ধাপ শেখ হাসিনার পতন আমরা ঘটিয়েছি। এখন এই ফেসিবাদ ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলুপের ক্ষেত্রে আমাদের আরেকটি যে বাধা হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে চুপ্পুর অপসারণ এবং আমাদের যেই নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত, এইসব বিষয় নিয়ে আপনারা জানেন আমরা গত 2 দিন ধরে আমাদের দেশের যেই প্রমিনেন্ট যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা আমাদের নেতৃত্ব গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং এই ফেসিবাদ ব্যবস্থা বিলুপে অংশগ্রহণ করেছে, তাদের সাথে আমরা আলাপ চালিয়ে গিয়েছি। আজকে আমরা বিএনপির সাথে আমরা আলোচনা করেছি, সেখানে আজকে আমরা 3টি বিষয় নিয়ে মূলত আলোচনা করেছি। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের সেকেন্ড রিপাবলিক, প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক, সেটিকে কিভাবে আমরা ঘোষণা দিব, সেটাকে কিভাবে আমরা করা যায় এই বিষয় নিয়ে তাদের সাথে আমরা কথা বলেছি। দ্বিতীয়ত আমরা হচ্ছে যে চুপ্পুর অপসারণ, এই যে চুপ্পুর অপসারণটা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা কিভাবে করতে পারি এবং সেটাতে যে পলিটিক্যাল কনসেনসাস সেটাতে কিভাবে বিল্ড করা যায় এবং যে কোনো ধরনের সংকট কিভাবে হচ্ছে অ্যাভয়েড করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। তৃতীয়ত জাতীয় ঐক্যটি কিভাবে ধরে রেখে আমরা হচ্ছে এই যে সার্বিক এই যে গভর্নমেন্ট কিভাবে ফাংশনিং যেটার ধারাবাহিকতা অব্যাহত রাখা যায় সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। বিএনপির যারা আজকে আমাদের এখানে ছিলেন, মির্জা ফখরুল সাহেব ছিলেন, আমাদের এনি সাহেব ছিলেন এবং হচ্ছে সালাউদ্দিন সাহেব ছিলেন, তারা আমাদের সব কথা শুনেছেন এবং তারা জানিয়েছেন আমাদের যে বার্তা তারা পেয়েছেন এবং এই বিষয়ে তারা হচ্ছে তাদের ফোরামে কথা বলবেন। আর গত 2 দিনে আমরা হচ্ছে বিএনপির পাশাপাশি আমরা হচ্ছে জামাতের সাথে আমরা বসেছিলাম, তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং ইসলামী আন্দোলনের সাথে আমাদের কথা হয়েছে, তাদের সাথেও আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। জামাতের জায়গা থেকে তারা এই বিষয়ে একমত প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে তার ইতিমধ্যে তাদের জায়গা থেকেও তারা হয়তো তাদের বক্তব্য স্পষ্ট করেছেন যে নৈতিকতার জায়গা থেকে চুপ্পুর তার পদে থাকার আর কোনো ধরনের গ্রহণযোগ্যতা নেই, সেই জায়গাটি হয়তো জামাত থেকে স্পষ্ট করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও একই কথা বলেছেন যে তারা দ্রুততম সময়ের মধ্যে জাতীয় ঐক্যের ভিত্তিতে যে তারা হচ্ছে চুপ্পুর অপসারণ চায় এবং আগামীকাল আমাদের আরো রাজনৈতিক দলের সাথে আমাদের গণতন্ত্র মঞ্চ এবং হচ্ছে 12 দলীয় জোটের সাথে আমাদের গণ অধিকার পরিষদের সাথে আমাদের হচ্ছে আগামীকাল হচ্ছে ডায়ালগ রয়েছে। আমাদের এই ডায়ালগ অব্যাহত থাকবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার জন্য। জাতীয় ঐক্যের যেটা প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন, 5ই আগস্টে আমরা সেটার প্রতিফলন দেখেছি। এই জাতীয় ঐক্যটি কিভাবে ধারাবাহিকতা ধরে রাখা যায় অব্যাহত রেখে আমরা হচ্ছে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি, যেখানে ফেসিবাদ ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ হবে, সেদিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমাদের হচ্ছে পলিটিক্যাল ডায়ালগ আমাদের কন্টিনিউ থাকবে। আপনি যে দুদিন আগে দেখেছেন একটা পোস্ট দিয়েছিলেন, ফেসবুক পোস্টে বিএনপিদের বক্তব্যের স্পষ্টীকরণে একটি কথা আসছিল যে তারা আসলে রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে তারা কি চায় সেটা আপনি স্পষ্ট করতে আপনি একটা পোস্ট দিয়েছিলেন, সেটা কি আপনার স্পষ্ট হয়েছিল আজকের বৈঠকে? দেখেন, আজকের বিষয়ে তারা আমাদের কাছ থেকে আমাদের বক্তব্য তারা আমাদের কাছ থেকে জেনেছেন এবং তারা এই বিষয়ে খুবই অ্যামিয়েবল ডিসকাশন হয়েছে, তারা আমাদের সব কথাই শুনেছেন এবং এই বিষয়ে তারা তাদের ফোরামে কথা বলে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন এবং খুবই জেন্টাল একটা ওয়েতে আমাদের কথাবার্তা হয়েছে। আশা করি তারা সেই জায়গাটি নিশ্চয়ই স্পষ্ট করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকে আমাদের মির্জা ফখরুল আহমেদ ভাই বলবেন। সাংবাদিক বৃন্দগণ, এটা আজকে খুবই একটি সুন্দর আলোচনা হয়েছে এবং এর দ্বারা অব্যাহত থাকবে।
তবে লাস্ট ফ্রম আওয়ার্স যে আমরা যে কথাটা বলতে চাই, চুপ্পু মাস্ট গো অ্যান্ড দেয়ার শুড বি এ সেকেন্ড রিপাবলিক ডিক্লারেশন অ্যান্ড ইট উইল বি ডিক্লার্ড। আমরা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি না, তবে বাংলাদেশের স্বার্থের জন্য এটা অবশ্যই করতে হবে এবং জনগণের এই দাবিতে নিয়ে আমরা মাঠে থাকব। আমরা ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলন যে দাবিটা জানিয়েছিল জাতীয় নাগরিক কমিটি, সেটাতে সমর্থন দিয়েছি এবং আমরা ছাত্রদের পাশে থাকবো, সাথে থাকবো তাদের কমান্ড অনুযায়ী। আজকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দুটি প্রতিনিধি দল, তাদের যে ডেকোরাম নবনির্বাচিত, তারা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন, আমার ডান পাশে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, আমার ডান পাশে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, আমি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আমার বাম পাশে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবনির্বাচিত আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তারপরে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত জনগণের, দেশের মালিক জনগণ। তাহলে জনগণকে আসতে হবে, এগিয়ে আসতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে, নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে। সেই নির্বাচন পর্যন্ত আমি চাই যে একটি সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই, এটাই আমার চরম প্রত্যাশা। অবশেষে সেনাপ্রধানের নির্দেশেই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দেশকে গভীর ষড়যন্ত্রের দিকে নিয়ে যাওয়াই এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন। এর পরেই আওয়ামী লীগের সকল মন্ত্রীরা দেশ থেকে লাপাত্তা হয়ে যান। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নয়াদিল্লি অবস্থান করায় রাষ্ট্রপতির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই যে কোনো সময়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্রপতি। এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে হুমকি মনে করায় বিষয়টি সেনাপ্রধানকে জানানো হয়। পরবর্তীতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশেই রাতেই পদত্যাগ করেন রাষ্ট্রপতি। বঙ্গভবন ত্যাগের সময় তাকে ক্ষমা চাইতে দেখা যায়। এদিকে সেনাপ্রধান কঠিন হুঁশিয়ার দিয়ে বলেন, দেশকে ষড়যন্ত্রের সাথে যারাই লিপ্ত থাকবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এদিকে 15 আগস্টকে কেন্দ্র করে নানা নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। দুর্ভাগ্যজনক, আমাদের হাসনাত আবদুল্লাহ আর সার্জিসকে নাকি রংপুরে ঢুকতে দেবে না, আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আবদুল্লাহদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন। দেশের জনগণ দোসরদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই, আপনাদেরও টিকিট কাটার সময় হবে না। কি হাস্যকর ব্যাপার, এটা আমাদের দুর্বলতা। আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর জাতীয় পার্টিকে আমরা আপনারা কিছু কথা না বলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে তারা সাহস করেছে। এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ সেদিন নির্বাচন করার সাহস করত না। আপনাদের মনে আছে, আমার শ্রদ্ধা মাহমুদুর রহমান ভাই স্মরণে নিশ্চয় আছে, আমার পার্শ্ববর্তী দেশের একজন অ্যাম্বাসেডর এসে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছিল, এরশাদকে ধরে নিয়ে দাঁড় করিয়ে বলেছিল, আপনি ইলেকশন করবেন নাকি জামাত ক্ষমতায় আসবে এটা দেখবেন। আপনি বলেন, আপনি ইলেকশনে যাবেন আওয়ামী লীগের সাথে নাকি জামাত ক্ষমতায় আসবে এটা দেখবেন। আমি ওই পার্শ্ববর্তী দেশের সম্মানিত রাষ্ট্রদূত এবং আমাদের জাতীয় পার্টির মরহুম নেতা, আপনি চলে গেছেন, কোনো কথা বলতে চাই না, আল্লাহ আপনাকে মাফ করুন, জান্নাত দান করুন। উনিও সেদিন বলেছিলেন, আমার সামনে কোনো উপায় ছিল না, আমাদের সামনেও তো কোনো উপায় ছিল না, নিজামী সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না, মুজাহিদের সামনেও তো কোনো উপায় ছিল না, আমরা সব উপায় বাদ দিয়ে ফাঁসির মঞ্চে হাসতে গিয়েছি। আমরা তো এই দোসরদের কাছে আত্মসমর্পণ করি নাই, আর আপনার আত্মসমর্পণ করবেন। আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আবদুল্লাহদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন। দেশের জনগণ দোসরদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই, আপনাদেরও টিকিট কাটার সময় হবে না। যখন এই রিপোর্টার্স ইউনিটি চারদিকে ঘেরা, মোস্তাফিজুর রহমান ইরান ভাই তাদের একটা প্রতিষ্ঠাবার্ষিকী আমাকে এখানে দাওয়াত দিয়েছিল। আমি আসবো না, একবার ফোনে মেসেজ দেয় আসেন, আর একবার কয় আসবেন কিনা একটু দেখেন, আমরা খোঁজ নিয়ে জানাচ্ছি। যত না লোক ছিল তার চেয়ে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের লোক এখানে বেশি ছিল। আমি পরিষ্কার করে বলেছিলাম, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের সংস্কারের জন্য ওভাবে চিন্তা করে
এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এক শহীদ নিজামী নয়, এক শহীদ আলী আসাম নামক মুজাহিদ নয়, এক শহীদ আব্দুল কাদের মোল্লা নয়, এক কামারুজ্জামান নয়, এক আমাদের মীর কাসেম আলী মিন্টু নয়। তাদেরকে হত্যা করবেন, আরো 100 জন্মাবে, আরো হত্যা করবেন 1 লক্ষ জন্মাবে, আরো হত্যা করবেন 1 কোটি জন্মাবে, আরো হত্যা করবেন গোটা বাংলাদেশের জনগণ এক একজন নিজামী মুজাহিদ হয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উদ্দিন করে তুলবে। এই কথা এখানে বলে গিয়েছিলাম। আমি এখান থেকে লুকিয়ে বের হই নাই। আমার সাথে যে ভাইয়েরা ছিলেন আমি তাদেরকে বলেছি আমি মাস্ক খুলে বুক উঁচা করে এখান থেকে বের হব। যদি কার আস্পর্ধা থাকে আমাকে যেন গ্রেপ্তার করতে আসে। সুতরাং আমাদের সর্দির ভয় দেখাবেন না, কারণ এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সংস্কারের জন্য আজকে নতুন করে যে আওয়াজ উঠেছে, এই আওয়াজ আমরা 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করেছি। সেদিন থেকে আমরা জীবন বাজি রেখে 12 ঘন্টা লড়াই করেছি। আপনাদের মিডিয়াগুলোতে এখনো সেই ভিডিও পাওয়া যাবে। আমাদের হাতে তারা দেখাচ্ছে একটা লাঠির কঞ্চি। সেই লাঠির কঞ্চি দিয়ে যখন আমরা লড়াই করি, আমাদের বিরুদ্ধে তখন গুলি ছোড়া হচ্ছে বন্দুক দিয়ে, আমাদের দিকে তখন AK-47 দিয়ে লড়াই করা হচ্ছে, আমাদের ভাইদেরকে শহীদ করা হচ্ছে। আমার সামনে শহীদের কফিন পড়ে আছে। আমার ভাইয়ের আমাকে জিজ্ঞেস করছে, ভাই জানাজা হবে নাকি যুদ্ধ হবে? আমি বলেছি যতক্ষণ দেশ এবং মানুষ থাকবে আমার যুদ্ধ চলবে, জানাজা পরে অনুষ্ঠিত হবে। সেই মানুষ বাংলাদেশের জনগণ সাথে থেকে সেদিন 12 ঘন্টা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লড়াই করে আমরা সেদিন সেখানে শুধু টিকেই ছিলাম না, আমরা সফল সার্থকভাবে আমাদের সমাবেশ সফল করার পর আমরা দেশবাসীকে জানিয়েছিলাম আমরা ফ্যাসিস্টদের কাছে আত্মসমর্পণ করি নাই, ভবিষ্যতেও এই বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের কাছে আত্মসমর্পণ করবে না। প্রধান অতিথি কথা বলবেন, আমি শেষ দুটো আহ্বান রেখে আমার বক্তব্য ইতি টানতে চাই। সম্মানিত ভাইয়েরা, রাষ্ট্র সংস্কারের জন্য আমরা বুদ্ধিজীবী এই মহল যারা চিন্তা করি, আমার 18 কোটি মানুষ চিন্তা করে তাদের বাজার মূল্য নিয়ন্ত্রণে না আসার জন্য যে সিন্ডিকেট দায়ী, সেই সিন্ডিকেট কোন কমিশনে হবে, কোন সংস্কারের মাধ্যমে সেটা পরের কথা। আজ এই সরকারকে জনগণ সাথে নিয়ে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের এখন পরাজিত করতে হবে। আমাদের ছাত্র যুবকেরা, আমাদের তরুণেরা আবার তাদেরকে স্লোগান দিতে হচ্ছে, এক ফ্যাসিস্টকে সরিয়ে আমরা আর কোন ফ্যাসিস্টকে দেখতে চাই না। দুর্ভাগ্যজনক, আমাদের হাসনাত আব্দুল্লাহ আর সাজিদকে নাকি রংপুরে ঢুকতে দেবে না। কি হাস্যকর ব্যাপার! এটা আমাদের দুর্বলতা। আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর জাতীয় পার্টিকে আমরা আপনারা কিছু কথা না বলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে তারা সাহস করেছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করলে। এবং সেই সাথে তাদের এই সকল বক্তব্যগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিপরীতে। তবে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিএনপির সাথে বৈঠক করেছে এবং জামাতের সাথে বৈঠক করেছে। আর সেই বৈঠকে উঠে এসেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের নিশ্চিত কিছু গ্যারান্টি, যার কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন এবং সেই সাথে সেনাপ্রধানের কাছে হয়তো সেই ক্ষমতা দিয়ে পালিয়ে যেতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে এবং এই সকল বক্তব্যগুলো শুনে আপনাদের কাছে কেমন হয়েছে? তবে কি এবার শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও শেখ হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য হয়ে গেলেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।